আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার বুধবারের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে বুধবার আমরা ভৌতিকতা অলৌকিকে প্রচার করছি বাংলা সাহিত্যের রহস্যময় এবং ভৌতিক গল্পসমূহ। আজকের পর্বে আপনারা শুনতে পাবেন মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা হাকিনী গল্পটি। আপনাদেরকে আমরা জানাতে চাই যে হাকিনী গল্পটি এর আগেও বেশ কয়েকটি জায়গায় কভার করা হয়েছে। তবুও আমরা মায়াতে মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা বেশ কয়েকটি গল্প ইতোমধ্যেই প্রচার করেছি এবং আমাদের ইচ্ছে রয়েছে স্যারের আরও বেশ কয়েকটি গল্প আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তাহলে চলুন শুরু করা যাক মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের লেখা হাকিনী গল্পটি। পয়সাওয়ালা বাঙালি পরিবারগুলোর ব্যাপারে একটি প্রবাদ আছে। সেটি হলো এদের প্রথম পুরুষ কেনারাম, দ্বিতীয় পুরুষ ভোগারাম আর তৃতীয় পুরুষ বেচারাম। সোজা কথায় প্রথম পুরুষ টাকা বানাতে, জমি জমা কিনতেই জীবন হারাম করে ফেলে। দ্বিতীয় পুরুষ শুধু বসে বসে খায় আর ঘোরে। তৃতীয় পুরুষ সব বেচে কিনে শেষ করে। চতুর্থ পুরুষের বেলায় কি হয় তা অবশ্য বলা নেই, তবে সে যে বসতে এরম হবে তা নিশ্চিত। আমাদের পরিবারে অবশ্য কেনারাম যে, বেচারামও সেই। এক পুরুষই সব উড়ে পুড়ে শেষ। আমার বাবার ছিল তেজারতের ব্যবসা, যাকে বলে সুদের কারবার। জমি জমা গয়না বন্ধক রেখে চওড়া সুদে টাকা ধার দেওয়াই ছিল তার কাজ। প্রথম দিকে বাবা ছিলেন খুলনা শহরের এক মারবাড়ি দোকানের হিসেব লেখক। 65 সালের পাক ভারত যুদ্ধের পর সেই মারবাড়ি ব্যবসাপাতি গুটিয়ে ইন্ডিয়া চলে গেল। সেই সাথে গেল বাবার চাকরিও। বেকার হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। একদিন দুপুরে 4 আনার বাদাম কিনে হাদিস পার্কের এক বেঞ্চের উপর বসে কিভাবে আগামী মাসে ঘর ভাড়া দেবেন ভাবতে লাগলেন সেই কথা। বাবা ভাড়ার কথা যখন ভাবছেন এবং মাঝে মধ্যেই উদাস হয়ে পার্কের গেটের সামনে রাস্তার দিকে তাকাচ্ছেন, তখন হঠাৎ তার চোখ পড়ল গেটের পাশে বট গাছের নিচে বসা এক জ্যোতিষীর উপরে। জ্যোতিষীর পাশে পার্কের রেলিংয়ে লাল শারুতে রূপালী রঙের রেখা জ্যোতিষ সাগর নেতাইনাথ। হাত দেখিয়া ভাগ্য গণনা করা হয়। দর্শনে 12 আনা মাত্র। মাঝবয়সী ঘোর সংসারী মানুষ অর্থকষ্টে পড়লে তার মাথা ঠিক থাকে না। 4 আনার বাদাম কেনার পর বাবার সম্বল তখন 12 আনা। তিনি জ্যোতিষ সাগরকে দিয়ে ভাগ্য গণনা করালেন। নেতাইনাথ বাবাকে বললেন, ব্যবসার লাইনে বৃহস্পতিই তুঙ্গে, চাকরির ক্ষেত্রে শনির বলয় কেতুর আনাগোনা। আগামী 25 বছরে শনির বলয় ছেড়ে কেতুর অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা 0%। জ্যোতিষ সাগরকে হাত দেখানোর আগে 12 আনাই অ্যাডভান্স করতে হয়েছে। বাবার 2 বছরের পুরনো রং জ্বলা ক্রিজ ভাঙ্গা প্যান্টের পকেট তখন গ্যাস বেলুনের মতো হালকা। বাসায় 100 টাকা মার কাছে আছে, ওটাই শেষ সম্বল। ব্যবসা কিভাবে হবে বুঝতে পারছেন না। তিনি জ্যোতিষ সাগরকে জিজ্ঞেস করলেন কিসের ব্যবসায় উন্নতির সম্ভাবনা বেশি। জ্যোতিষ তাকে তেজারতির ব্যবসা ধরতে বললেন। সাফল্যের পরিমাণ 100%। আগেই বলেছি, ছাপ পোষা মানুষ বিপদে পড়লে মাথা ঠিক থাকে না। বাবা চলে গেলেন ঘরের ভেতর। বাস করতে লাগলেন এক মানসিক কোমায়। বাসায় ফিরে মাকে বললেন, বিমলা, চাকরি তো অনেকদিন করলাম, এবার ভাবছি ব্যবসা বাণিজ্য করব। মা বললেন, আচ্ছা তা না হয় করবেন, কিন্তু এত পুঁজি কোথায়? তোমার বড় ভাইয়ের তো বিরাট অবস্থা, তার কাছ থেকে 1000 কিনে দাও, 1 বছরের ভেতর শোধ হয়ে যাবে। আর যদি শোধ দিতে না পারেন তখন? না পারলে তোমার বাবার সম্পত্তির যে অংশ তুমি পাবে ওটা তার হবে। ওইটুকু তো সম্পত্তি, হাতের পাঁচ, ওটা গেলে আর থাকলো কি? পথে পথে ভিক্ষে করে খেতে হবে। অবস্থা যা দাঁড়িয়েছে, পথে পথে ভিক্ষে তো মনে হয় কাল থেকেই করতে হবে। যা বলি মন দিয়ে শোনো, তোমার ভাইয়ের কাছ থেকে টাকাটা এনে দাও। মারবাড়ির দোকানটা এখনো খালিই আছে, আপাতত ওখানেই বসা যাবে। নতুন মালিককে মাঝে মাঝে কিছু ভাড়া দিলেই হলো। সেই থেকেই শুরু।
10 বছরে বাবা প্রায় 30 লাখ টাকার মালিক হয়ে গেলেন। সুদের কারবারে সাধারণত যা হয়, আসল সুদ দিতে পারলেও সুদ থাকে, যদি সুদ হয় তো আসল থাকে। এগুলোও নির্বংশের বেটা, পেছলেও নির্বংশের বেটা। খাতকদের কেউই 6 মাসের বেশি সময় দিতেন না বাবা। এর ভেতর আসল সহ সুদের টাকা শোধ না হলে বন্ধকি সম্পত্তি কিংবা গয়না বাজেয়াপ্ত হতো। নিয়ম অনুযায়ী সুদ সহ আসল কেটে রেখে সম্পত্তি বা গয়না বিক্রির উদ্ধৃত টাকা খাতককে দেওয়ার কথা। বাবা দিতেন না, বিশেষ করে অসহায় বিধবা, এতিম অথবা অন্য জেলার লোকদের বেলায়। তার পোষা কিছু গুন্ডাবান্ডা ছিল, কেউ প্রতিবাদ করতে এলে তাদেরকে এরা ভাগিয়ে দিত। বাবা যখন বেশ চাকিয়ে বসেছেন, 2টি বাড়ি কেনার পর 3 নম্বর বাড়ি বায়না করবেন, বিপদ ঘটল ঠিক তখন। পৌষ মাসের এক মেঘলা দিনে সন্ধেবেলা এক বৃদ্ধা রিক্সা থেকে তার দোকানের সামনে এসে নামলো। মহিলা কালীঘাটে পুরনো এক বাড়িতে থাকে। 2টো বালা বন্ধক রেখে টাকা ধার করতে চায়। বালা 2টো হাতে নিয়ে খুব ভালো করে পরীক্ষা করলেন বাবা। পুরনো জিনিস, আদ্যিকালের ডিজাইন, তবে জিনিস ভারী। 2টোতে কম করে হলেও 5 ভরি সোনা আছে। বর্তমান বাজার দরে ওগুলোর দাম 3,500 টাকা হওয়ার কথা। বাবা বললেন, ওগুলো রেখে 500 টাকা নিয়ে যান। 6 মাসের ভেতর 750 টাকা দিয়ে বালা ফেরত নিয়ে যাবেন। দেনা পরিশোধ করতে না পারলে মাল বাজেয়াপ্ত হবে। বুড়ি কাগজের টিপ দিয়ে সই দিয়ে টাকা রসিদ নিয়ে কালীঘাটে ফিরে গেল। 6 মাস পার হলো, বুড়ির দেখা নেই। বাবা 2টো বাসায় এনে তার সবার ঘরে সিন্ধুকে রেখে দিলেন। তখন 1975 সাল, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তখন সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়া জাতীয় গণতান্ত্রিক দল বা জাগ দল নামে নতুন দল গঠন করেছেন। সেই দলের উঠতি নেতাদের সাংঘাতিক দাপট। এইরকম এক নেতা, নাম মোটা মুসলিম, বাবাকে বলল দোকান ছেড়ে দেওয়ার জন্য। মারোয়ারির ওই দোকান অর্পিত সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি। সরকারের কাছ থেকে 99 বছরে লিজ নিয়েছে সে, কাগজপত্র আপ টু ডেট। বাবা বললেন, দোকান তাল দখলে, আগের মালিকের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন, কাগজপত্র তারও আছে। বাবা যেমন বুনো ওল, নেতাও তেমন বাগাতে তুল। গন্ডগোল চরমে উঠল। নেতা বুঝলো হুমকি ধামকিতে কাজ হবে না, সে ধরল অন্য রাস্তা। থানার ওসিকে হাত করে 2টো মার্ডার কেসে বাবার নাম ঢুকিয়ে দিল। এর একটিতে তার পোষা গুন্ডাবান্ডার একজনকে বানালো রাজসাক্ষী। ভালো রকমের জটিল মামলা। টুটপাড়ার এক হিন্দু বিধবার নাতি খুন হয়েছিল। পুরোপুরি বকে যাওয়া এই নাতির বাবা মা থাকতো কলকাতায়। বিরাট বাড়িতে দিদিমা একা। কলকাতার ছোট্ট খুপড়ি বাসায় দাদিমার দম বন্ধ হয়ে আসে। নাতির কাজ কলেজে পড়াশোনা করা, দিদিমাকে দেখে রাখা। এই 2টো কোনোটাতেই তার আগ্রহ ছিল না। তার সব আগ্রহ জুয়া, মদ, বাজে মেয়ে মানুষে। দাদির গয়নাপাতি বন্ধক রেখে বাবার কাছ থেকে প্রায় টাকা ধার নিত নাতি। কাগজপত্র ঘাটাঘাটি করে দেখা গেল প্রায় 20,000 টাকার গয়না বন্ধক রেখে বাবা তাকে দিয়েছেন মাত্র 2,000 টাকা। খুনের মোটিভ পরিষ্কার। বাবাটাই ঠাঁই হলো জেল হাজতে। কেস চলল মাসের পর মাস। থানা, পুলিশ, কোর্ট কাচারি, উকিল মুক্তার করতে গিয়ে টাকা খরচ হতে লাগলো হু হু করে। সুদখোরকে কেউ পছন্দ করে না। আমরা কারো সহানুভূতি পেলাম না। যেখানে 500-তে কাজ হওয়ার কথা সেখানে দিতে হয় 1,000 টাকা। ক্যাশ যা ছিল তাই গেল। এরপর গেল জমি জমা, বাড়িঘর। বাবা হাজত থেকে আর বের হতে পারলেন না। সাজানো মামলায় ফাঁক ফোকর কম। উকিল সাহেব প্রথম বলতেন আগামী হিয়ারিংয়ে বেল হবে। এখন কিছুই বলেন না। একদিন চেম্বারে অপেক্ষা করছি, উকিল সাহেব কোথায় যেন গেছেন। তারা মোহরি আস্তে করে বলল, মনে হয় কনভিকশন হয়ে যাবে। এদিকে সংসার চালানো দায় হয়ে পড়েছে। একদিন সকালে বসে ডায়েরি লিখছি, সবার ঘরে সিন্দুক খুলে সেই পুরনো বালা 2টো মা বের করে বললেন, দেখ তো সঞ্জয়, এগুলো বেচা যায় কিনা। খুলনার সবচেয়ে বড় সোনার দোকান অমিয় জুয়েলার্স। মনময় চৌধুরী দোকানের মালিক, বিরাট ধনী লোক, কারোর সাথে মেশান না। দোকানদারের কাউন্টারে বালা 2টো রেখে সেলসম্যানকে বললাম, এগুলো আমি বেচতে চাই। সেলসম্যান প্রথমে খুঁটিয়ে দেখলো,
কোষ্ঠী পাথরে ঘষে সোনার মান যাচাই করলো। সবশেষে নিল ওজন, তারপর বলল, এই দুটোতে 5 ভরি সোনা আছে, অনেক টাকার ব্যাপার, মালিককে দেখাতে হবে। ঠিক আছে, দেখান আপনার মালিককে। ভেতরে চলে গেল সেলসম্যান। 5 মিনিট পর ঘুরে এসে বলল, আপনাকে আমরা এই দুটোর জন্য 5,000 পর্যন্ত দিতে রাজি আছি। দোকানে এত ক্যাশ নেই, সাহেব বলেছেন এখন 2,500 দিতে, বাকিটা সন্ধ্যার পর আসলে পাবেন। সত্যি বলতে কি 3,000-এর বেশি আমি আশাই করিনি, সেই তুলনায় 5,000 অনেক বেশি। বললাম, ঠিক আছে, সন্ধ্যার পর এসে বাকিটা নিয়ে যাব, একটা রসিদ লিখে দিন। সন্ধ্যার পর আবার গেলাম আমিও জুয়েলার্সে। আগের সেলসম্যান কাস্টমার নিয়ে ব্যস্ত। বড় মতো একজন এগিয়ে এলো, বলল, আমি দোকানের ম্যানেজার, সাহেব আপনার সাথে 2 মিনিট কথা বলতে চান, টাকাটা উনিই আপনাকে দেবেন, আমার সাথে একটু ভেতরে আসুন। কাউন্টার পার হয়ে শোকেসের পাশে সরু দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। বিরাট হল ঘরের মতো কামরায় আবছা অন্ধকারে শ্যাকরার দল লাইন দিয়ে বসে কাজ করছে। নাইট্রিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে এলো। লোকগুলো বছরের পর বছর এই পরিবেশে কাজ করছে কি করে? পেতলের সরু পাইপ মুখে লাগিয়ে গায়ে অনবরত ফু দিচ্ছে তারা। গালগুলো ফুলে উঠেছে কোলা ব্যাঙের মতো। ফুসফুস এত চাপ সহ্য করে কিভাবে? হল ঘর পেরিয়ে লাল কার্পেট মোড়া ছোট্ট একটি প্যাসেজের মাথায় কাঁচ লাগানো সেগুন কাঠের দরজা। নক করে ম্যানেজার আমাকে নিয়ে ভেতরে ঢুকলো। প্রকাণ্ড জানালাওয়ালা ঝকঝকে কামরা, দেয়ালের একদিকে রেমিংটন কোম্পানির বড় সিন্দুক। এই জগদ্দল পাথরের মতো ভারী বস্তু দোতলা যে কারিগর উঠিয়েছে তাকে অভিনন্দন। অন্য দেয়ালের পুরোটা জুড়ে বই ভর্তি কাচের শোকেশ। মন্ময় চৌধুরী আমার দিকে তাকালেন। মনে পড়ল রবীন্দ্রনাথের কিনু গোয়ালার গলি কবিতার কথা। যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। কবিতার সাথে পার্থক্য শুধু এই যে ইনার চুলগুলো ধবধবে সাদা, ছড়িয়ে আছে ঘাড়ের উপর, ইস্ত্রি করা ফিনফিনে পাজামা পাঞ্জাবি পরা। তবে ইনি যন্ত্রশিল্পী কিনা বুঝতে পারছি না। ধারণা করেছিলাম কালো মোটা ফতুয়া পরা ধূর্ত চেহারার কাউকে দেখতে পাবো। মন্ময় চৌধুরী দেখতে তো রবীন্দ্রনাথের মতো, সাধক টাইপের চেহারা। এই লোকে লেখালেখি করার কথা, মাঝে মাঝে সভা সমিতিতে বক্তৃতা, কাগজে কাগজে ইন্টারভিউ। মনোযোগ দিয়ে পুরোনো আমলের একটি ক্যাটালগ দেখছেন মন্ময় চৌধুরী। ইশারায় বসতে বললেন। আপনি সঞ্জয় বাবু? গভীর কালো চোখ তুলে জিজ্ঞাসা করলেন মন্ময় চৌধুরী। আগে আমি সঞ্জয়। ভালো দুটো কোথায় পেলেন? কোনো কিছু গোপন না করে তাকে সব ভেঙে চুরে পড়লাম। বুড়ির বাড়ির ঠিকানা কি আছে আপনার কাছে? ছিল তো বটেই, তবে পুলিশ খাতাপত্র সব জব্দ করে মালখানায় রেখেছে। এখন আর সেটা পাবো কিভাবে? বুঝতে পারছি। একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? সেটা বোঝা যাবে প্রশ্ন শোনার পর। কি প্রশ্ন? বুড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করতে চান আমি সত্য বলছি কি না, এই তো? তার প্রয়োজন নেই, আমি সত্যি কথাই বলছি। মিথ্যে বললে আপনি ধরে ফেলতেন। না না না, ব্যাপারটা তা নয়। বুড়ির সাথে একটু কথা বলতে চাই আমি। বালা দুটো তার কাছে কিভাবে আসলো সেইটা জানতে চাই। আপনি বলেছেন বুড়ি থেকে কালীঘাটে, এটাই বা জানলেন কিভাবে? খাতাপত্র তো মালখানায়, বাবা জেল হাজতে। বালা দুটো হাতে পেয়ে কিন্তু আপনি আমার এখানে। মার কাছ থেকে জেনেছি। দুপুরে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম। বাবা গয়নাপাতি বাসা আনতেন খুব কম। পুরনো গয়না মাকে কখনো দেননি, নতুন বানিয়ে দিতেন। বালাগুলো একটু ব্যতিক্রমী ঘটনা। বাবাকে জিজ্ঞেস করে মা জানতে পারেন কালীঘাটের এক বুড়ির গয়না ওগুলো। আপনি যদি বুড়িকে খুঁজে বের করতে পারেন তাহলে বলবেন, কিছু টাকা তাকে ফিরিয়ে দিতে চাই আমি। আপনার কোনো ফোন নম্বর থাকলে আমাকে দিয়ে যান, খোঁজ পেলে জানাব। লক্ষ্য করলাম কথা বলার সময় ম্যানেজার ঠায় দাঁড়িয়েছিল। বুঝলাম কর্মচারীরা মন্ময় চৌধুরীকে খুব সমীহ করে। ভাবুক ধরনের এই মানুষটিকে এরা তো ভয় পায় কেন? পরদিন কোর্টে বাবার হিয়ারিং ছিল। সাব জজ 1-এর কোর্টে কেস। 20-25টা ফৌজদারি মামলা শুনানি হবে আজ।
কার কেস কখন উঠবে আগে থেকে বলার উপায় নেই। অফিস সকাল 9টায় শুরু হলেও জজ সাহেব 11টার আগে এজলাসে ওঠেন না। কেসের শুনানি চলে একটানে বিকেল 4টে অবধি। এর ভেতর লাঞ্চ ব্রেক, নামাজের ওয়াক এসব কিছু আছে। সকাল 9টার ভেতরেই জেল থেকে প্রিজন ভ্যানে সব আসামি এনে পুলিশেরা কোর্ট হাজতে রাখে। 10 টাকা 20 টাকা দিলে হাজতিকে জানলার গ্রিল ধরে দাঁড়াতে দেয় তারা। আত্মীয় স্বজনের সাথে কথা বলতে দেয়। দর্শনার্থীদের ভেতর গ্রামের বউ ঝিরেই বেশি। কোলে কাকে দুটি তিনটি ছেলে মেয়ে। শিকনি গড়িয়ে পড়ছে বাচ্চাগুলোর নাক দিয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে এর খানিকটা গালেও মেখেছে তারা। শুকিয়ে চরচর করছে গাল। সবকটার পা খালি। এদের মায়াদের স্পঞ্জের স্যান্ডেল পরা ধুলো ভরা পা দেখে মন খারাপ হয়। একটা ছোট ছেলে তার হাজুদি বাবাকে বলছে, আব্বা আমাকে একটা পাউরুটি কিনে দেন না। শহরের মানুষের কাছে পাউরুটি কিছুই না, গ্রামের মানুষের কাছে ওটা স্বপ্নের খাবার। আমাদের গায়ে একটি বুড়ো লোককে আমি চিনতাম। অনেক দিন থেকে রোগে ভুগছিল। মরণ ঘনিয়ে এসেছে বুঝতে পেরে মেয়ে জিজ্ঞেস করল, আব্বা কি খেতে মন চায়? আমাকে একটা পাউরুটি এনে খাওয়াতে পারবি? জবাব দিলেন বাবা। গ্রাম থেকে রেল স্টেশন 27 মাইল দূরে। পাউরুটি পাওয়া যায় শুধু সেখানেই। পায়ে হেঁটে একজন রওনা হলো পাউরুটি আনতে। পরদিন বাসি পাউরুটি এসে যখন পৌঁছলো, বুড়ো তখন পরপারে। একটা পাউরুটির দাম 60 পয়সা। বাবার চোখ ছলছল করছে। তার কাছে 1 টাকাও নেই। আগেই বলেছি কার কেস কখন উঠবে বলা যায় না। এ হচ্ছে শেষ পুরোহিতের কঙ্কাল পাশা খেলা। সাক্ষী সাবুত আসামি সব বসে আছে সকাল থেকে। উকিলরা 2-3টা কোর্টে দৌড়াদৌড়ি করছে। আটিচাঘাটে ফেরি ধরা টেনশন। কোর্টে কেস উঠল। সত্য মিথ্যা সব সাক্ষী রেডি। আসামি হাজির। জজ সাহেব অপেক্ষা করছেন। উকিলের দেখা নেই। কিছুক্ষণ দেখে জজ সাহেব কেস বাদ দিয়ে আরেকটা ধরলেন। নেক্সট হিয়ারিং ডেট 3 সপ্তাহ পরেও পড়তে পারে, 2 মাস পরেও পড়তে পারে। আসামি আবারও প্রিজন ভ্যানে। গন্তব্য কারারই লৌহ কপাট। কার গোয়ালে কেদায় ধুয়ো। বাবার কেস উঠে নিয়ে রাশিয়ান লুরেত খেলা চলে না। পেশকারকে 200 টাকা দিয়েছি, প্রথমেই যাতে বাবার কেসটা জজ সাহেবের হাতে ধরিয়ে দেয় সে। হিয়ারিং হলে আরো 50। উকিল ধরে এনে বসিয়ে রেখেছি। 3 জন সাক্ষীকে 100 টাকা করে দিতে হয়েছে। ভালো হোটেলে গোস্ত পরাটা খেয়েছে সকালে। কোর্টে এসে চা পান সিগারেট। মুহুরীকে 20 টাকা দিয়ে হাজিরা জমা করে বসে আছি। ওপরের ডাক যদি আসে। 2 হাত বুকের সামনে জড়ো করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন বাবা। হাতে বেরি, পায়ে বেরি, পরনে পাজামা পাঞ্জাবি। ক্ষুদিরামের খালু তাকিয়ে আছেন জানালার বাইরে ড্রেনের ধারে কচু গাছের দিকে। মনে জানালা ধরেও উকি দিয়ে গেছে। পয়সাওয়ালা মানুষদের চেহারায় যে তেলতেলে ভাব থাকে তা ছিটে ফোটেও এখন তার ভেতর নেই। উকিল একবার উঠে গিয়ে জিজ্ঞেস করলো, ধনঞ্জয় বাবু সব ঠিক তো? বাবা ভালো তো? বাবা ভাবতে দিলেন না। তার চোখে সক্রেটিসের উদাসীনতা। পাথরের বাটিতে কখন হেমলক পরিবেশন করা হবে তার অপেক্ষা। বাবার কেস উঠল ঠিকই, তবে হিয়ারিং হলো না। মোটা মুসলিম আসেনি। জাগদলের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গেছে। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তার উকিল টাইম প্রেয়ার দিয়েছেন। পরের হিয়ারিং ডেট পড়ল 3 সপ্তাহ পর। ছোট্ট টিফিন ক্যারিয়ারে বাবার জন্য ইলিশ মাছ ভাজি, লাউ দিয়ে রান্না করা মাসকলাইয়ের ডাল পাঠিয়েছিলেন মা। এক জেল পুলিশকে 50 টাকা দিয়ে বললাম টিফিন ক্যারিয়ারটিকে বাবাকে দিতে। পুলিশ বলল জেলে গিয়ে দেয়া মনে। শুদ্ধ ভাষায় কথা বলা পুলিশ আজও পেলাম না। পরদিন দুপুরে খেয়ে খবরের কাগজ হাতে নিয়ে বিছানায় শুয়েছি। বাইরে শুরু হলো বৃষ্টি। কখন ঘুমিয়ে পড়েছে যাই না। মা ঘুম ভাঙিয়ে বললেন, অমিয় জুয়েলার্স থেকে ফোন এসেছে। চৌধুরী সাহেব সন্ধ্যের সময় দোকানে দেখা করতে বলেছেন। বুড়ির বাসার ঠিকানা পাওয়া গেছে। রিক্সা করে আমাকে সাথে নিয়ে রওনা হলেন চৌধুরী বাবু। কালীঘাট এলাকায় আগে কখন আসিনি আমি। সরু রাস্তার দুপাশে পুরনো সব টিনের বাড়ি। অনেকেই ধুনুচি জ্বালিয়ে সন্ধ্যায় আরতি দিয়েছে। বাতাসে ধূপ ধুনোর গন্ধ মম করছে। সরু গলির মাথায় ছোট ছোট ইটে গাঁথা আদ্যিকালের বাড়ি। পলেস্তারা খসি ইট বের হয়ে
সে ইট পর্যন্ত ক্ষয়ে গেছে। চারদিকে ভাঙাচোরা ইটের স্তূপ, মান গাছ, কচু গাছের ঝোপ। এর মাঝে দুখানা মাত্র ঘর কোনো রকম টিকে আছে। ছোট জানালায় চটের পর্দা ঝুলছে, ভেতরে কুপি জ্বলছে মনে হলো। এ বাড়িতে কারেন্টের কারবার নেই। সামনে সরু কাঠের দরজা, বারান্দার সিঁড়ি, এসবে কোনো বালাই নেই। কোনো কালে হয়তো ছিল। ঢোকার শুরু দরজাটা পুরনো ভাঙাচোরা হলেও এর জটিল নকশা থেকে বোঝা যায় একসময় কত সুন্দর ছিল ওটা। দরজার উপরে সকল, মাঝে দুটো কড়া, খুব জোরে কড়া নাড়লেন চৌধুরী সাহেব। বেশিরভাগ মানুষের ধারণা বুড়োরা কানে কম শোনে। প্রায় সাথে সাথেই মাঝবয়সী শ্যামলা এক ভদ্রলোক দরজা খুললেন। পরনে ধুতি পাঞ্জাবি, গলায় কাঠের মালা, কামানো মাথার পেছনে একটা ছোট্ট টিকি ঝুলছে। দেখে বোঝা যায় যে মন্দিরের পুরোহিত ঠাকুর। ভদ্রলোক বের হচ্ছিলেন বোধ হয়। আগে আপনারা? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন পুরোহিত। আমার নাম মন্ময় চৌধুরী, অমেয় জুয়েলার্স থেকে আসছি। আমরা কাদম্বিনী দেবীর সাথে একটু কথা বলতে চাই। ও, আমি ওর নাচ জামাই। তেনার শরীরটা খারাপ, কি দরকার জানা যাবে? উনি কিছু টাকা পাবেন, দেওয়ার জন্যই এসেছি বললাম আমি। ও আচ্ছা, আপনারা বসেন, বসেন, দেখি কি করা যায়। ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে, নোনা ধরা দেয়াল, পায়া ভাঙা শাল কাঠের চৌকির উপর পাটি বিছানো, পুরো ধুলো জমে আছে উপরে। পরিবর্গা দেওয়া ছাদ থেকে আগের আমলের শেকলে বাঁধা ঝাল লণ্ঠন ঝুলছে। ঝুলকালিতে দেখতে হয়েছে কাকের বাসা। বুড়ি ওটাকে এতদিন বেঁচে দেয়নি কেন? যেভাবে লোহার শেকল দিয়ে বাঁধা, তাতে নামানোর পারিশ্রমিক বিকৃত মূল্যের চেয়ে বেশি হবে। ঝাল লণ্ঠন বিরক্ত না হওয়ার পেছনে ওটাই প্রধান কারণ। ঠাম্মা বাতের ব্যথা খুব কষ্ট পাচ্ছেন, উনি উঠে আসতে পারবেন না, আপনাকে ওর কাছে যেতে হবে। ফিরে এসে বলল পুরুত ঠাকুর। পুরুতের পেছন পেছন যে কামরায় এসে ঢুকলাম, সেই কামরায় রয়েছে একটি জরাজীর্ণ ছোট খাট। ওই খাটের উপরে ছিল জাজিম। তুলো নারকেলের ছোবড়া এত কালো হয়ে বেরিয়ে পড়েছে যে ওগুলো তেলতেলে হয়ে গেছে। জাজিমের উপর আঁশ ছেঁড়া সেটল পাটিতে শুয়ে আছেন ফ্রান্স কাফকার দি হাঙ্গার আর্টিস্ট। স্রেফ হাড়ের উপর কোচকানো চামড়ার জীবন্ত বিভীষিকা। বুড়ির বয়সের গাছপাথর নেই। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতার দ্য সিভিল অফ কুমা। ঘরের সিলিংয়ের নিচে পলিথিন টাঙানো। বৃষ্টি হলে ছাদ থেকে মনে হয় জল পড়ে। দেয়ালের এক কোণে ভেঙে ইট গেঁথে ড্রেনিংয়ের মতো করা হয়েছে। বুড়ির বাথরুম, সেখানে এক বালতি পানিতে লাল রঙের প্লাস্টিকের মগ ভাসছে। খাটের পাশে চিলঞ্চি। কফ থুতু চিলঞ্চির ভেতরে যত, বাইরে তার 100 গুণ বেশি। ঢাকা শহরের ডিআইডি ডাস্টবিন মনে হলো। ঘরের ভেতরে ভেসে আছে অনাদিকালের বিরহ বেদনা। নাকে এসে লাগলো গা গুলিয়ে ওঠে তীব্র আষ্টে গন্ধ। হাতল ভাঙা কাঠের চেয়ারে বসলেন মন্ময় চৌধুরী। চেয়ার একটাই। পুরুত ঠাকুর বুড়ির মাজার কাছে বিছানায় বসেছে, আমি দাঁড়িয়ে আছি। ঠাম্মা, ওনার নাম মন্ময় চৌধুরী, আপনার সাথে আলাপ করতে চান, শুরু করলো পুরুত। ছানি পড়া চোখ তুলে মন্ময় চৌধুরীর দিকে তাকালেন বৃদ্ধা। কিছু দেখতে পেয়েছেন বলে মনে হলো না। পকেট থেকে বালা দুটো বের করে বুড়ির দিকে এগিয়ে দিলেন মন্ময়। বললেন, দেখুন তো এগুলো চিনতে পারেন কিনা। বালা হাতে নিয়ে ছুঁয়ে দেখলো বুড়ি, তারপর ঋণে ঋণে অথচ স্পষ্ট করে বলল, চিনতে পেরেছে বাবা, সারা জীবন ওগুলো নাড়াচাড়া করেছি। ওর প্রতিটি ঘাট আমার মুখস্থ। ওগুলো কে দিয়েছিল আপনাকে? কেউ দেয়নি, মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার আগে দিয়ে গেছেন। মায়ের দেওয়া জিনিস শত কষ্টের ভেতরও বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়? আপনার মা ওগুলো পেলেন কোথায়, সে ব্যাপারে কিছু জানেন? আমার বাবা তাকে দিয়েছিল। সে অনেক কাল আগের কথা। তখন এই শহরে অনেক সাহেব ব্যবসায়ী ছিল। এদের একজনের সাথে বাবার খাতির ছিল খুব। এই খুলনা শহরের নাম ছিল রোয়ালে বদরপুর। রূপসা নদীর ধারে
অনেক কাল আগে একটা মন্দির আছে, ওটা খুলনা দেবীর। ওর নাম থেকেই এই এলাকার নাম খুলনা। বাবা ওই মন্দিরের সেবায়েত ছিলেন, পরে এই বাড়িতে চলে আসেন। এই বাড়িটা আগে থেকেই ছিল। এর মালিক ছিল নানাবাই ধুঞ্জি, কলকাতার ব্যবসায়ী, বিখ্যাত ধনী। আমার জন্ম এই বাড়িতেই। তখন আমাদের অবস্থা ভালো ছিল। মন্দিরে বাবা আর ফিরে যাননি, বাকি জীবন তন্ত্র সাধনা করেই কাটিয়েছেন। ওই সাহেব প্রায় আমাদের বাড়িতে আসতেন। দক্ষিণে আলাদাটা ঘর ছিল, আমরা বলতাম কালী মন্দির। বাবার সাথে ওখানেই দেখা করতেন সাহেব। সাহেবের নামটা বলতে পারবেন? বুড়িকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন মন্ময়। আসল প্রশ্নের উত্তরের ধারে কাছেও বুড়ি এখনো আসেনি। হাজার এক রজনী গল্পের ভূমিকা এঁকে দিয়ে লেখালে ভালো হতো। ওনাকে সবাই ঠাকরে সাহেব বলে ডাকত। লাল টকটকে চেহারা, সারা গায়ে ভালুকের মতো লোম, খুব শক্তিমান পুরুষ, দেখলে ভয় হয়। এ বাড়িতে আসার কিছুদিন আগে বাবা ক্যাশ বাক্সের ভেতর মা ওই দুটো দেখতে পান। ভীষণ অবাক হন ওগুলো দেখে। সোনার বালা নিজের কাছে কেন রাখবেন বাবা? গয়না আগলে বসে আছে এই জাতীয় পুরুষ বিরল। বাবা ওই গোত্রের লোক ছিলেন না মোটেও। এছাড়া মারও মনে হলো ওগুলো আগে কোথাও দেখেছেন। আগের দিনে অনেকেই মূল্যবান জিনিস, সোনা দানা, টাকা পয়সা মন্দিরে জমা রাখত। কেউ কেউ প্রতিমাকে অনেক কিছু দান করত। মন্দিরের রাধাকৃষ্ণের জোর মূর্তির পেছনে ছোট্ট একটা ঘরে ওগুলো জমা করে রাখা হতো। বছরে একবার বের করে হিসেব মেলানো হতো, যার পোজ করার সময় হতো। এসব কাজে মাকেও সাহায্য করতে হয়েছে। সেই সময় মা ভাড়াগুলো দেখে থাকবেন। বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন মা। বাবা বলেছিলেন কয়েকদিনের জন্য বালাগুলো নিজের কাছে রেখেছেন, বিশেষ দরকার, পরে ফিরিয়ে দিবেন। ফিরিয়ে দেননি। আষাঢ় মাসের অমাবস্যার এক রাতে কালী মন্দিরে সাধনায় বসান বাবা। রাতে তার কাছে মন্দিরে যাওয়া মানা ছিল। সকালে মা গিয়ে দেখেন বাবা মরে পড়ে আছে। সবার ধারণা সন্ন্যাস রোগে মারা গিয়েছেন বাবা, কিন্তু মা বলতেন অপঘাতে মৃত্যু হয়েছে তোদের বাবার। নানাভাই ধুঞ্জির সাথে কখনো দেখা হয়েছে আপনার? প্রশ্ন করলেন মন্ময় চৌধুরী। বুড়ি বললেন ঠাকরে সাহেবের সাথে দু একবার এখানে এসেছিলেন বাবার সাথে মন্দিরে দেখা করতে। চুলওয়ালা, দাড়িওয়ালা, খুব মোটা, ধবধবে ফর্সা গায়ের রঙের এক লোক। আলাপ করে অনেক ভালো লাগলো। শীঘ্রই ভালো করবেন। আমার আর ভালো মন্দ বাবা, ভগবানের ডাক আসলে বাঁচি। যে অবস্থায় আছি তা মরারও অধম। আমি এগিয়ে গিয়ে বুড়ির একটি হাত ধরলাম, তাকে 2000 টাকা দিলাম। বুড়ি জিজ্ঞেস করলো টাকা কিসের জন্য বাবা? আপনার ওই বালা দুটো যার সাথে এতক্ষণ কথা বললেন উনি কিনে নিয়েছেন। আমার বাবার কাছে ওগুলো বন্ধক রেখেছিলেন, মনে আছে? পুরো টাকাটা তো নেননি তখন, এখন কিছু রাখুন। বুড়ি খুশি হলো কিনা বুঝতে পারলাম না, তবে নাচ জামাই যে খুশি হয়েছে সেটা বোঝা গেল। ফেরার সময় চৌধুরী এবং আমাকে আন্তরিক ধন্যবাদ দিয়ে জানালো দরকার হলে আবারও আসবেন, আপনাদের সাথে পরিচিত হয়ে খুশি হলাম। বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। বুড়ির বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে দুজনে বড় রাস্তায় আসলাম। গুম গুম করে মেঘ ডাকছে, হিল হেলে ঠান্ডা বাতাস, যেই কোনো সময় ঝেপে বৃষ্টি আসবে। মন্ময় বাবু কোথায় থাকেন জানি না, এখান থেকে আলাদা হয়ে যাওয়া ভালো। উনি আবারও রিক্সায় করে বাসায় পৌঁছে দেবেন ভাবাই অন্যায়। বললাম বাবা আমাকে একটু নিউ মার্কেটের দিকে যেতে হবে, তবে আরেকবার আপনার সাথে দেখা করতে চাই, আপনার সময় হবে তো? মন্ময় বললেন সময় করে একদিন আসেন, এই সপ্তাহ ব্যস্ত আছি, আগামী শনিবার আসতে পারেন। ফোন করে আসলে ভালো হয়। দোকানের ফোন নাম্বার আছেন আপনার কাছে? আমি বললাম আগে আছে, দোকান থেকে যে রসিদ দিয়েছিলেন তার উপর লেখা আছে।
মন্ময় বললেন, গুড, ভেরি গুড, দেখা হবে কেমন। অন্ধকারে হারিয়ে গেলেন মন্ময়। কিছুক্ষণ পর বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো। ছোট একটি রেস্টুরেন্টে ঢুকে চা কচুরি অর্ডার দিলাম। রেস্টুরেন্টের নাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। ঢুকতেই বা হাতের ভাটের আগুনে বাপলার খড়ি পুড়ছে। গাঢ় পড়ার পটপট শব্দ পেলাম। 1 ইঞ্চি পুরো স্টিলের প্রকাণ্ড তাওয়ায় মোগলাই পরোটা, নর্মাল পরোটা, কিমা পরোটা, পুরি ভাজা হচ্ছে। পাশে কেরোসিনের পাম্প কুকারে কড়াইয়ের ডোবা তেলে কচুরি, সিঙ্গারা, ডাল পুরি, রেগুলার পুরি ফুটছে। এগুলোর সাথে ফ্রি আমড়া জলপাইয়ের চাটনি, ঘন দুধের ধোয়া ওঠা চা। বাইরে ঝুম বৃষ্টি। রেস্টুরেন্টের টিনের চালে ঝমাঝম শব্দ। চমৎকার পরিবেশ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। বৃষ্টি ধরে এলো 2 ঘন্টা পর। এর মধ্যে কচুরি, সিঙ্গারা, পুরি, 2 খুঁড়ি চাটনি, 3 কাপ চা, 3টে 555 সিগারেট শেষ করেছি। বাসায় ফিরতে হবে, মা দুশ্চিন্তা করবে। শেখ মুজিব হত্যার পর হিন্দুরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে গেছে। আসল অবস্থা সেরকম না মোটেও। বনের বাঘের চেয়ে মনের বাঘই খাচ্ছে বেশি। মাইনরিটি সারা জীবনই নিজেদের অনিরাপদ ভাবে। 6 দিন বাদে ফোন করলাম মন্ময় চৌধুরীকে। পরদিন শনিবার বিকেলের দিকে দোকানে যেতে বললেন। দোকানে গিয়ে দেখি কাউন্টারে বুড়ো ম্যানেজার বসে আছেন আমাকে সাহেবের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। পুরো দোকান খালি। শনিবার রাতবেলা, রবিবার দিন পুরো ছুটি। অফিসে বসে আছেন মন্ময় হয়ে তাকিয়ে আছেন বালা দুটোর দিকে। আমাকে ইশারা বসতে বললেন। ম্যানেজারকে বললেন চলে যেতে। শুরু করলেন মন্ময় বাবু। সঞ্জয় বাবু কোনো প্রশ্ন করবেন না, শুধু শোনা যান। আশা করি আপনার সব কৌতূহল মিটে যাবে। এই বালা দুটো অনেক দিন আগের, লক্ষণ সেনের আমলের। সেনেরা দক্ষিণ ভারতের লোক, জানেন তো। এরা ছিল গোরা হিন্দু। সেনারা বাংলাদেশে আসার আগে এই দেশ শাসন করত পালরা। তখন এখানকার বেশিরভাগ লোকই ছিল বৌদ্ধ। হিন্দুদের ভেতরও জাতপাত তেমন ছিল না বললেই চলে। থাকলেও তেমনভাবে কেউ মানত না। সেনারা এসে সবকিছু পাল্টে দিল। বিহার বা বিশ্ববিদ্যালয়গুলো সব বন্ধ হয়ে গেল। শুরু হলো বৌদ্ধ নিপীড়ন। পরে বাখতিয়ার খলজির আমলে এই বৌদ্ধরাই দলে দলে মুসলমান হয়। এই জন্য হিন্দুরা বাঙালি মুসলমানদের বলে নিরের জাত। বৌদ্ধরা মাথাটা কামিয়ে ন্যাড়া হতো এবং ন্যাড়া হয়ে থাকতো বলে এই বিশেষণ। সেনারা বাঙালিদের বিদেশে যাওয়া বন্ধ করে দেয়। ব্রাহ্মণরা ঘোষণা করে কোনো বাঙালি বিদেশে গেলে জাতিচ্যুত হবে। বাঙালি জাতি কোর ব্যাং হয়ে ঘরে বসে থাকলো। দিন দুনিয়ার খবর আর রইল না কিছুই তার কাছে। লক্ষণ সেনের ঝোঁক ছিল তান্ত্রিকতার দিকে। লক্ষ্মীনারায়ণ নামের এক কাপালিক ছিল তার গুরু। এই বালা দুটোর মুখগুলো দেখেন তিনি, দুটো ছাগের মুখ, অথচ সাধারণ বালাতে ব্যবহার করা হয় হাতি বা মাছের মুখ। মুখগুলোতে প্যাচ লাগানো, 2 আঙ্গুলে ধরে ঘোরালেই খোলে। আমি খুলেছি এবং দেখেছি। ভেতরে সাদা সিল্কের উপর ব্রাহ্মী লিপিতে হাকিনী বশীকরণ মন্ত্র লেখা। তন্ত্র সাধনায় বসলে সাধকের আসনের চারপাশে যে নকশা আঁকতে হবে সেটাও দেওয়া আছে এখানে। এগুলোকে ইংরেজিতে বলে অ্যামুলেট। নকশার ভেতরে ঘরগুলোতে একটা জায়গায় লেখা নাদেশ সুরাদেশ, ম্যানিনা, প্রাচীন ব্যাবিলনীয় ভাষা। এই মন্ত্র ভারতীয় নয়, এটা ব্যাবিলনীয়। প্রথম খ্রিস্ট ধর্ম, এরপর ইসলাম ধর্ম যখন প্রচার হলো, সেই সময় অনেক প্রেত সাধক ইরাক এবং সিরিয়া থেকে ভারতে চলে আসে। তন্ত্রমন্ত্র এখানে সারা জীবনই আছে। নরবলি, সব সাধনা, এসব কাজে কোনো বাধা নিষেধ নেই। লাকুম দিনকুম, যার যার ধর্ম তার কাছে। ব্যাবিলনে তান্ত্রিকেরা বেড়ে উঠেছিল রাজার অনুকূল পেয়ে। ভারতেও সেটা পেতে তাদের খুব বেশি অসুবিধা হয়নি। বখতিয়ার খলজির বাংলা দখল করে নিলে লক্ষণ সেনের পালিয়ে যান এবং যেয়ে ওঠেন পূর্ব বাংলার রাজধানী বিক্রমপুরে, সাথে লক্ষ্মীনারায়ণ। মনের প্রতিহিংসার আগুন। হারানো রাজ্য কিভাবে ফিরে পাবে, রাত দিন সেই ভাবনা। তো দণ্ড প্রতাপ বখতিয়ার আর তার মুসলমান সৈন্যর এক মূর্তিমান বিভীষিকা। চিন্তা বাড়ে, তার সাথে পালা দিয়ে বাড়ে হতাশা। বাঙালি সেনদের দুঃশাসনে নিষ্পেষিত, গণসমর্থন দুরাশা।
লোকবল, অর্থবল, মনোবল কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রান্তিকাল এগিয়ে এলো কাপালিক লক্ষ্মীনারায়ণ। বক্তিয়ার বিনাশ হবে হাকিনীর হাতে। জরাসুরের বিকট মূর্তির সামনে জোড়া মোষ বলি হলো। লক্ষ্মীনারায়ণের ইচ্ছা ছিল কুমারী উৎসর্গ করার। লক্ষণ রাজি হননি। দেশের অবস্থা ভালো না। কুমারী অকুমারী বিবাহিতা সবারই বাবা মা থাকে। এ নিয়ে ভেজাল হলে বিক্রমপুর ছেড়ে মিয়ানমারে গিয়ে উঠতে হবে। পূবে এখন শুধু ওই রাজ্যই নিরাপদ। বক্তিয়ারের এখতিয়ার মগের মূল্যকে নেই। আয়োজন সম্পন্ন হলো বটে, তবে সমস্যা একটা রয়ে গেল। সব সাধনা করে হাকিনীকে ডেকে এনে বক্তিয়ার বধ করতে হলে বক্তিয়ারের কাছাকাছি থাকতে হবে। হাকিনীর কাছে রামও যা, রাবণও তাই। সে তাকে চির অন্ধকারের রাজ্যে। বক্তিয়ারকে হাকিনী চেনে না, তাকে চিনিয়ে দিতে হবে। লক্ষণ সেন পালিয়ে আসার সময় বক্তিয়ার ছিল নদিয়ায়। এখন কোথায় আছে কে জানে। মুসলমান যোদ্ধারা নাকি ঘোড়ার পিঠ থেকে নামেই না। খাওয়া, ঘুম, নামাজ যা কিছু সব ওখানেই। বক্তিয়ার ঘোড়ার পিঠেই থাকে দিনের অর্ধেক সময়। ভেবেচিন্তে এক বুদ্ধি বের করল লক্ষ্মীনারায়ণ। তার দুজন সাগরেদকে পাঠালেই কাজে। শুরু হলো মিশন বক্তিয়ার। বাসমতি চাল পুড়িয়ে বানানো কয়লার সাথে ঘোড়ার রক্ত আর গর্ভবতী নারীর প্রস্রাব মিশিয়ে তৈরি কালিতে সাদা সিল্কের উপর হাঁকানি জাগানো মন্ত্র লিখে কাপড়টা দুটুকরো করে লক্ষ্মী। এই দুটো বালার ভেতর দুটুকরো করে ভরে সাগরেদ দুজনের হাতে একটা একটা করে পরিয়ে দেয়। দুই সাগরেদ স্তম্ভ এবং নিশুদ্ধ নদিয়া এসে জানতে পারে বক্তিয়ার রংপুর অভিযানে। ওখান থেকে পায়ে হেঁটে রংপুর রওনা হলো তারা। দুদিন পর পদ্মা পার হয়ে বরেন্দ্র বা রাজশাহী পৌঁছালো। তখন চৈত্র মাস। রাজশাহীতে কলেরা বসতে গ্রামকে গ্রাম উজাড় হচ্ছে। কলেরা মহামারী চলছে। এমন এক গ্রামে সন্ধ্যের মুখোমুখি ঢুকলো দুজন। দেখতে পেল 3 রাস্তার মাথায় ফাঁকা উঁচু ডিবির মতো হাট বসার জায়গা। এর পাশে প্রকাণ্ড বটগাছ তলায় ধূপধুনো চালিয়ে ওলা ওঠা দেবীর পুজো হচ্ছে। রাস্তা থেকে কিছুক্ষণ পর পর কাঁচা বাঁশের খাটিয়ায় বল হরি হরি বল করতে করতে শ্মশানে যাচ্ছে লাশ। স্তম্ভ ও নিশুম্ভ ক্ষুধা তৃষ্ণায় কাতর। মহামারী লেগেছে এমন গ্রামে জল পর্যন্ত খাওয়া নিষেধ, অথচ তাদের অবস্থা এত খারাপ যে কিছু না খেলে কলেরা বসন্তে যদি নাও মরে, ক্ষুধা তৃষ্ণায় অবশ্যই মারা যাবে। হাটের কাছে এক ময়রার দোকান দেখতে পায় তারা। সেখানে দই চিড়ে খাগড়াই খেয়ে প্রাণ বাঁচালো। শুয়ে পড়ল বটতলায়। শেষ রাতে নিশুম্ভের পেট নেমে গেল। এশিয়াটিক কলেরা বড় মারাত্মক ছিল। কাউকে ধরে 24 ঘন্টার ভেতরে জমালয়ে পাঠিয়ে দিত। পরদিন বিকালে নিশুম্ভ ওলা ওঠা দেবীর পায়ের কাছে মরে পড়ে থাকলো। বালাটা আস্তে করে তার হাত থেকে খুলে নিয়ে বিদায় হলো স্তম্ভ। রংপুরের রাস্তা ধরল। অন্তত তার কাছে তাই মনে হলো। অন্ধকারে সারা রাত হেঁটে সকালে যেখানে পৌঁছলো সেই জায়গার চেয়ে কলেরা গ্রাম অনেক ভালো ছিল। ছোট এই গ্রামটির প্রায় সবাই ফাঁসুরে ডাকাত। বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। পরিবার নিয়ে দিব্যি ঘর সংসার করছে তারা। সম্পূর্ণ গৃহস্থ, কিন্তু ভেতরের চিহ্ন একদম ভিন্ন। নিরীহ শ্রান্ত পথিকদের ভুলিয়ে ভালিয়ে বাড়িতে এনে সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে মেরে ফেলে এদের কাজ। এমনই এক ডাকাত পরিবারের পাল্লায় পড়ে সে। 2 দিন পর ডাকাতদের হাতে প্রাণ হারালো স্তম্ভ। তবে মারা যাওয়ার আগে সব ঘটনা লিখে রেখে যায় সে। এ কাজে মন্ত্র লেখা সিল্কের কাগজটি ব্যবহার করে। আমি ধারণা করছি বালা দুটো ডাকাত তার স্ত্রী অথবা মেয়েকে দিয়েছিল। বাঙালি মায়েরা তাদের গয়না দিয়ে যান মেয়েকে বা ছেলের বউকে। বংশ পরম্পরায় একই গয়না হাত বদল হয়। পুরনো গয়না ভেঙে নতুন গয়না বানানোর চল এখন যেমন আছে, আগে তেমন ছিল না। ওতে খাজনার চেয়ে বাজনা বাজে বেশি। সুলতানি আমলে গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চলে 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল। ব্যাপক ভূমিধসে তলিয়ে যায় অসংখ্য গ্রাম, গঞ্জ, নগরী। গৃহহীন হয়ে পড়ে লাখ লাখ লোক। এদের অনেকেই তখন দক্ষিণাঞ্চলে মাইগ্রেট করে। সম্ভবত সেই সময়ে ওগুলোর তৎকালীন মালিক এই এলাকায় চলে আসেন। পরে এখানে বর্গীদের উৎপাত শুরু হলে বালাগুলো খুলনা দেবীর মন্দিরে রেখে দেয় সে বা তার উত্তরপুরুষ।
পরে আর ফিরিয়ে নিতে পারেনি। ব্রিটিশ আমলে খুলনায় ম্যাকপিস থ্যাকারে নামে এক ইংরেজ সাহেবের দোকান ছিল। স্যাবর অ্যান্ড ড্রাগন নামে এই দোকানটির ব্রাঞ্চ ছিল কলকাতাতেই, মূল দোকান লন্ডনে। এই দোকানে ভালো ভালো সব অ্যান্টিক বিক্রি হতো। এই থ্যাকারে সাহেবকেই লোকেরা ডাক্তার ঠাকরে সাহেব বলে। থ্যাকারে জানতে পারে খুলনা দেবীর মন্দির অনেক পুরনো, প্রচুর অ্যান্টিক লোকান আছে ওখানে। বুড়ি বাবার সাথে খাতির জমিয়ে অনেক জিনিস হাতিয়ে নেয় সে। অ্যান্টিক কেনার মতো লোক খুলনায় কেউ ছিল না। থ্যাকারের দোকানটি ছিল আসলে অ্যান্টিক কালেকশনের একটি আউটপোস্ট। দালালেরা সরাসরি দোকানে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আর্টিফ্যাক্ট সাহেবের কাছে বিক্রি করত। যা হোক, বালাগুলো সাহেবের হাতে পড়লে সে বুঝে ফেলে ওগুলোর মুখ খোলা যায়। মুখ খুলে একটি বালার হতে পায় তন্ত্রমন্ত্র লেখা সিল্ক, অন্য বালাতে পায় স্তম্ভের লেখা কাহিনী। ধারণা করছে কাদম্বিনী দেবীর বাবাকে ওগুলো দেখায় সে, জানতে চাই কি লেখা আছে। নানাভাই ধুঞ্চির ছিল ফিটন গাড়ি, পালকি, তানজাম এসব তৈরি কারখানা। কোম্পানির আমল থেকেই লাট সাহেবরা পালকি ভক্ত হয়ে পড়ে। এত বেশি ভক্ত হয় যে অর্ডিন্যান্স জারি করে যে আমলারা ছাড়া কেউ ওগুলোতে চড়তে পারবে না। তবে ওই আইন মানেননি কেউ। আমলা কামলা যে যেমন পারে দিদার্সে পালকি ব্যবহার করত। এখন যেমন ট্যাঙ্ক কোম্পানি আছে কলকাতায়, তেমন পালকি কোম্পানি ছিল। অসংখ্য বেহারা বেতন দিয়ে পুষত তারা। সবচেয়ে বড় পালকি কোম্পানির মালিকও ছিল আবার ধুঞ্জি। পাকা রাস্তাঘাট তৈরি হওয়ার পর ল্যাংডো এবং ফিটন গাড়ির চাহিদা হয় ব্যাপক। ইংরেজ সাহেব, উঠতি জমিদার, স্থানীয় মহারাজা সবই ছিল এদের খদ্দের। থ্যাকারে ছিল নানাভাই ধুঞ্জির কমিশন এজেন্ট। ধুঞ্জির সাহায্যে অনেক অ্যান্টিকও কালেক্ট করতো সে। দুজনে হয়ে ওঠে মানিক জোর। অ্যান্টিক ডিলার হয় রহস্যময় সব ব্যাপারে থ্যাকারের আগ্রহ ছিল অসীম। সিল্কের টুকরো দুটো পাওয়ার পর তন্ত্রে মন্ত্রে আগ্রহী হয়ে ওঠে থ্যাকারে। কান টানলে মাথা আসে, ধুঞ্জিও যোগ দিল এতে। ওদিকে মন্দির থেকে বহু জিনিস লোপাট করায় কাদম্বিনী দেবীর বাবার উপর প্রধান সেবায়েতের সন্দেহ হয়। ওখান থেকে সরে পড়ার জন্য অস্থির হয়ে পড়ে সে। ধুঞ্জি নবাবী আমলের একটা বড় বাড়ি খুলনায় আগেই কিনেছিল। এই অঞ্চলে ভালো কাঠ সস্তা ছিল। তার কলকাতার কারখানার কাঁচামাল এই বাড়ি থেকে নদীপথে চালান হতো। ধুঞ্জিকে বলে বাড়িটা কাদম্বিনী দেবীর বাবাকে পাইয়ে দেয় থ্যাকারে। উদ্দেশ্য তাকে কাছাকাছি রাখা। আমার ধারণা হাকিনী বশীকরণ ছাড়াও আর যেসব মন্ত্র বা পিচার সাধনা আছে সেগুলো তারা করেছে। টাকার ক্ষমতা লাভই ছিল তাদের আসল সাধনার মূল লক্ষ্য। অনেকক্ষণ কথা বলে থামলেন মন্ময়। কাদম্বিনী দেবীর কাছে এতদিন ওগুলো ছিল, অথচ একদিনও উনি খুলে দেখলেন না। আপনি বা বুঝলেন কি করে ওগুলো খোলা যায়? জিজ্ঞেস করলাম আমি। বিখ্যাত স্বর্ণকারের নিখুঁত কাজ, আগে থেকে জানা না থাকলে বোঝার উপায় নেই। এ পর্যন্ত কলকাতা থেকে গয়নার যত ক্যাটালগ বেরিয়েছে তা সবই আছে আমার কালেকশনে। মজার ব্যাপার কি জানেন? এর ভেতরে থ্যাকারে সাহেবের নিজের ছাপানো একটা ক্যাটালগও আছে। হাতে পাওয়ার পর ক্যাটালগ বের করে মিলিয়ে দেখেছি ছবির সাথে আসল বালা দুটো। সব আইটেমের বিস্তারিত বিবরণ আছে বইটিতে। ইতিহাস, শৈলী, মূল্য, প্রাপ্তিস্থান এইসব আর কি। ওগুলো যে সেন আমলের ডিজাইন সেটা থ্যাকারের বর্ণনা থেকে পাওয়া যায়। তবে এর পেছনের যে কাহিনী সেটা এর ভেতরে চিরকুট থেকে জেনেছি। বাকিটা নিজের হাইপোথিসিস। তবে সে সময়ে লেখা খুলনা গেজেটিয়ার এবং খুলনা মিউনিসিপ্যালিটির ফাইলপত্র ঘেটেও অনেক তথ্য পেয়েছি। আমার মনে হলো মন্ময় চৌধুরী সবটুকু আমাকে এখনো বলেননি। জিজ্ঞেস করলাম, আপনার আগ্রহ কি শুধু ওগুলোর ইতিহাস জানার ব্যাপারে সীমিত? মন্ময় চৌধুরী আমাদেরকে ঘুম ঘুম চোখ তুলে তাকালেন, বললেন, না, হাকিনীর ব্যাপারটি আমাকে খুব আকৃষ্ট করেছে। সবচেয়ে অদ্ভুত হলো হাকিনী জাগানোর যে সাধনা সেটা বৈশিষ্ট্য। এই হাকিনীরা খুব নিচু স্তরের পিশাচ। এদের বুদ্ধিবৃত্তি পশু শ্রেণীর, তবে ক্ষমতা প্রচণ্ড। এদেরকে ডেথ এঞ্জেল বলতে পারেন। ডেকে এনে যার মৃত্যু চান তাকে চিনিয়ে দেবেন, সেটারও প্রক্রিয়া আছে। তবে সমস্যা হলো এরা প্রাণ না নিয়ে ফিরবে না। যার জন্য ডাকা তাকে মারতে না পারলে যে ডেকেছে তাকে মেরে ফেলবে। হাকিনী জাগাতে হলে অসহ্যই যজ্ঞ করতে হয়।
এই অসুচি যজ্ঞ হলো মৃতা কোনো যুবতীর সাথে যৌন সঙ্গম, যাকে পশ্চিমারা বলেন নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া বহু প্রাচীন প্রথা। বার্মা এবং দক্ষিণ ভারতে ব্যাপক প্রচলন ছিল। পুরাকালে মিশরে ও ব্যাবিলনেও এর প্রচার ছিল। বার্মা এবং দক্ষিণ ভারতে কোনো অবিবাহিত তরুণী মারা গেলে একজন পুরুষকে সেই সবের সাথে বিয়ে দেওয়া হতো। পুরুষটি তখন স্বামী হিসেবে যুবতীর লাশের সাথে সঙ্গম করত। মিশর মামির কারিগরদের ভেতর এই নেশা ছিল প্রবল। এই জন্য যুবতী মেয়েদের লাশ তাদের বাবা মা বা স্বামীরা 2-3 দিন বাইরে ফেলে রেখে পচিয়ে এনে তারপর মামির কারিগরদের হাতে তুলে দিত। ইউরোপীয় নেক্রোফিলিয়ার চর্চা ছিল। এ নিয়ে বহু গল্প কাহিনী প্রচলিত আছে। আপনি এত কিছু জানলেন কিভাবে? দেখতেই পাচ্ছি এর পেছনে সময় শ্রম দুটোই ব্যয় করেছেন প্রচুর, কিন্তু এত সব করে লাভ কি? হ্যাঁ, এই এক নিশারে ভাই, আমার এক কাকা ছিলেন তান্ত্রিক। ছেলেবেলায় তার পিছে পিছে ঘুরতাম। রাজ্যের যত অদ্ভুত জিনিসপত্র কাকার ঘর ভর্তি ছিল। আমার যখন 10 বছর বয়স, তখন তিনি বিহারে যান। সেখানে এক দুর্গম এলাকায় মস্ত এক গুণিনের খোঁজ পান তিনি। এরপর নিজেই নিখোঁজ হন। আমার বয়স বাড়তে লাগলো, সেই সাথে বাড়তে লাগলো নেশাও। সোনার কারবার আমাদের 3 পুরুষের, প্রচুর বিষয় সম্পদ। ব্যবসা চলছে কঠিন এক সিস্টেমের ভেতর। কিছু না দেখলেও ওটা ঠিকই চলবে। আমি সময় কাটাই ভারতের উপজাতীয় গোত্রগুলোর উপাস্য দেবদেবী, তন্ত্রমন্ত্র বিষয়ে পড়াশোনা করে। প্রকৃত তান্ত্রিক আজকাল খুঁজে পাওয়া কঠিন। ঠিকমতো উপচার সাজিয়ে নৈবেদ্য দিলে এগুলো আসলেই কাজ করে কিনা জানা যেত। আপনার তো এ ব্যাপারে প্রচুর পড়াশোনা। এইসব মাম্বাজম্ব আসলেই বিশ্বাস করেন? দেখেন, থিওরি এক জিনিস, প্র্যাকটিক্যাল আরেক জিনিস। সব নিয়ম মেনেই ট্রাই করলেই কেবল এর প্রয়োগটির ব্যাপারে জানা যাবে। হাকিনি জাগানো মন্ত্র প্রক্রিয়া সবই তো হাতের কাছেই আছে। এই বিষয়টি দিয়েই সে পরীক্ষা হতে পারে। তাহলে সঞ্জয় বাবু, হাকিনি এক সর্বনাশা জিনিস। যদি সত্যি তাকে জাগানো যায় তাহলে সে তো প্রাণ না নিয়ে ফিরবে না। এ হচ্ছে আগে গেলে বাঘে খায়, পিছিয়ে গেলে খায় হায়না। পিশাচ সাধনা আর ঝুঁকি হলো পিস অ্যান্ড ক্যারেট। হাকিনি সাধনায় যেসব উপাচার লাগে তা জোগাড় করা যাবে। তিথি নক্ষত্র দেখে যজ্ঞের কাল নির্ণয় করাও কঠিন না। কঠিন হলো সব সাধনার জন্য যুবতী নারীর টাটকা লাশ জোগাড় করা। তার চেয়ে কঠিন ওই লাশের সাথে ঘনিষ্ঠ হওয়া। ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভেবেছি আমি। বের করার চেষ্টা করেছি এর বিকল্প। শয়তান হলো চূড়ান্ত অপবিত্র সত্তা। জুডিও খ্রিস্টান ইসলামিক ট্রেডিশনে বলা হয়েছে আজাজিল আদম হাওয়ার পতন ঘটিয়েছিল তাদের যৌনতাকে পুঁজি করে। ইহুদি খ্রিস্টান 2 ধর্মেই যৌন মিলন একটি অপবিত্র বিষয়। ক্যাথলিক পাদ্রীদের জন্য এই কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধর্মগুলোতে বলা হয়েছে নিষিদ্ধ যৌন মিলন দেহ ও মনকে পুরোপুরি কলুষিত করে। মন্ময় বাবু, আপনার আসল পরিকল্পনাটা কি? বলছি রে ভাই, বলছি, একটু ধৈর্য ধরেন। মন্ত্রতন্ত্র, পিচাস সাধনা এসব বিষয়ে সঠিক সূত্র খুঁজে পাওয়া খুব কঠিন। সব সাধনার কথাই ধরি। প্রায় সব বর্ণনায় আছে ডোমচারালের কুমারী মেয়ে যার অপঘাতে মৃত্যু হয়েছে, সেরকম একটি উলঙ্গ লাশের উপর অমাবস্যার রাতে বসে সাধনা করতে হবে। লাশের বয়স 3 দিনের বেশি হওয়া চলবে না। ভেবে দেখেন, ডোমচারালের মেয়েদের প্রায় সবার বিয়ে হয় যখন তারা কিশোরী। তার উপর তাকে মরতে হবে অপঘাতে। সবচেয়ে কঠিন শর্ত হলো এই মৃত্যুটাও হতে হবে অমাবস্যার রাতের কাছাকাছি সময়ে। 7 দিন আগে পিছেও যদি হয় তাহলেও সমস্যা, লাশে পচন ধরবে। ফরমালিন, বরফ, হিমঘর এই সব কাপালিক তান্ত্রিকদের কল্পনাতেও ছিল না। তবে এই ক্ষেত্রে আমার বিশ্বাস ঠিক মতো সব কিছু করলে ফল ফলবে। এটা প্রমাণ্য দলিল। অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি। তবে প্রশ্নটা থেকেই যায়, হাকিনি ডেকে এনে কি করব? আমি অজাতশত্রু, তবে আপনার কথা আলাদা। মোটা মুসলিমের উপর আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে লাশের সাথে ঘনিষ্ঠ হওয়ার বিকল্পটির কথা কিন্তু এখনো বলেননি। বলেছি ভাই, বলেছি, আপনি খেয়াল করেননি। আমাদের হয় কোনো জায়গায় অসুচি করতে হবে, অথবা এমন জায়গা খুঁজে বের করতে হবে যেখানে সূচি বলে কোনো কিছু নেই।
অসুচি অনেকভাবেই হতে পারে, তবে এর মধ্যে যৌন ব্যাপার মুখ্য হতে হবে। পতিতালয় ছাড়া এমন কোনো জায়গা কি আর কোথাও পাওয়া যাবে? ধারণা সঠিক, তবে আশেপাশের এলাকায় করা যাবে না, লোকে চিনে ফেলবে। দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার চরে নতুন পাড়া হয়েছে, জমজমাট ব্যবসা। পাড়ার মাঝখানে একটা কামরা ভাড়া নেওয়া যেতে পারে। সাধনা সব উপাচার এখান থেকে রেডি করে নিয়ে গেলে এক রাতে কাজ সারা সম্ভব। হাকিনী সাধনায় নক্ষত্র তিথি কোনো বিষয় না, পূর্ণিমা ছাড়া যে কোনো রাতেই হতে পারে, তবে আষাঢ় মাসের দিকে হলেও উত্তম। আপনি ভেবে দেখুন সাধনায় বসতে চান কিনা। খরচপত্র ব্যবস্থা সব আমার দায়িত্ব। মোটা মুসলিমকে চিনিয়ে দেওয়ার ব্যাপারটি কিভাবে হবে? ওর একটা ফুল সাইজ ছবি এনে আমাকে দেন, তারপর কি করতে হবে বলে দেব। মোটা মুসলিমের ছবি জোগাড় হলো সহজেই। সাপ্তাহিক রূপসা সংবাদের রিপোর্টার অমলকান্তি পাড়ার লোক, আমরা তাকে ককাদা বলে ডাকি। ছবি তার বাসাতে এক ফাইলে ছিল। এলাকার এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভা। মোটা মুসলিম প্রধান অতিথি। বিজয়ীর হাতে কাপ তুলে দিচ্ছে, মুখে দিত হাসি। বললাম 2 দিনের ভেতর ছবি ফেরত দেব। ছবি নিয়ে কি করবে জিজ্ঞেস করলো ককা। উত্তর আগেই রেডি করে রেখেছিলাম। বললাম, দৌলতপুরে নন্দ ঘোষ মার্ডার কেসের কথা তো জানেন, বছরখানেক আগের ঘটনা। ভর দুপুরে মোকামে বসা অবস্থায় খুন হন নন্দ ঘোষ। খুনিদের সাথে মোটা মুসলিম ছিল। নন্দ ঘোষের কর্মচারীরা ছবিটা দেখাতে চাইনি, যদি আইডেন্টিফাই করতে পারে। বাবার উকিলই এই পরামর্শ দিয়েছে। চিনতে পারলেও মুসলিমের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেবে না কেউ। শোনো সঞ্জয়, আমি কিন্তু এসবের ভেতরে নেই। তোমাকে ছবি দিয়েছি এটাও কাউকে বলতে পারবে না। ক্রাইম রিপোর্টার আমি, পত্রিকার কাটতে পারে, সম্পাদক পছন্দ করে, তবে ওগুলো রিক্সাওয়ালা মেট্রানি টাইপের ঘটনা। বড় বড় চাইদের খাটাতে জাতীয় দৈনিকের রিপোর্টাররাই সাহস পায় না। ককা কিছু লিখতে গেলে ফান্দে পড়িয়া বকা কান্দের অবস্থা হবে। ছবি মন্ময় চৌধুরীর হাতে পৌঁছে দিলাম। বললেন 2 দিন পর বিকাল 3টের দিকে তার দোকানে যাওয়ার জন্য। আরও জানালেন বাসায় যেন বলে আসি একদিন দেরি হবে ফিরতে। পরদিন ইনসুলিন কিনে জেলে বাবার সাথে দেখা করতে গেলাম। তার ডায়াবেটিস আছে, রেগুলার ইনসুলিন নেন। বাবার ইনসুলিন শেষ। সকাল 9টায় দরখাস্ত জমা দিয়ে জেল গেটে বসে আছি। চারদিকে পানির পিক, চুনের দাগ, কলার খোসা, বিড়ির মাথা, প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ। সাব ইন্সপেক্টরকে 1 প্যাকেট বেনসন সিগারেট 100 টাকা দিয়েছি। দালাল নিয়েছে 20। বড় সাহেব এখন আসেননি। অপেক্ষা করছি তো করছি। 11টার দিকে 3টা মোটরসাইকেলে 5 জন রাজনৈতিক কর্মী সঙ্গে নিয়ে মোটা মুসলিম এসে হাজির। সাব ইন্সপেক্টর উঠে দাঁড়িয়ে রইল। বিষয় কি? তাদের 2জন ছেলে জেল হাজতে আছে, আজকেই বেল হবে, অথচ তাদের জেল পুলিশ কোর্টে চালান করেনি। সাব ইন্সপেক্টর বলল, বড় ভাই কোনো চিন্তা করবেন না, 2জন কনস্টেবল দিয়ে এখনই রিক্সা করে পাঠিয়ে দিচ্ছি। বসেন, চা খান, আমি কাগজপত্র রেডি করি। চালানে জেলা সাহেবের সই লাগবে, উনি এখন তো অফিসে আসেন নাই। সেটা কোনো ব্যাপার না, সেপাইদের হাতে দিয়ে কাগজ পাঠাচ্ছি, সই নিয়ে আসবে। বাসা কাছেই, বেশিক্ষণ লাগবে না। হামিদ, ভাইয়ের জন্য ডাবল পাতি চান, 2 চিনি বেশি, সাথে হুগলি বেকারির কেক। পরদিন জেলে যেতে পারলাম না। মন্ময় চৌধুরীর সাথে দেখা করার কথা, গেলাম সেখানে। আমাকে বসতে বলে ড্রয়ার খুলে বেল কাঠে তৈরি ফুটখানেক লম্বা একটি মূর্তি বের করলেন বাবু। তার কারিগর বানিয়েছে। হাতে নিয়ে দেখলাম ভেতরটা ফাঁপা। কিছুক্ষণ পর জিপে করে রওনা হলাম আমরা। আরও আগে বের হতে পারলে ভালো হতো না? গাড়ি ছাড়ার পর বললাম আমি। না, হতো না। দিনের বেলা ওখানে যেতে চাই না আমি। সন্ধ্যা 8টা নাগাদ পৌঁছাবো আমরা। ড্রাইভারকে গোয়ালন্দ বাজারে গাড়ি পার্ক করতে বললেন মন্ময়। পাশে বড় বড় গোডাউন, চিটেগুড়ের মিষ্টি গন্ধে আকাশ বাতাল সয়লাভ। মালপত্র সময় 2জন লোক রিক্সা উঠলাম। দৌলত দিয়ে নিষিদ্ধ পড়লে এখান থেকে 4 মাইল দূরে। মাঝবয়সী রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো, স্যার আপনারা কোন জায়গায় যাবেন? দৌলত দিয়া, বললাম আমি। দৌলত দিয়া কোথায়? ফেরিঘাট না মাঘিপাড়া? পাড়ায় চলো, 20 টাকা ভাড়া দিবেন। 20 টাকাই পাবে, চলো। হেরিং বোন রাস্তা, প্রচণ্ড ঝাঁকুনি। রিক্সার সিট ছোট, সামনের দিকে ঢালু, বসে থাকা দায়। একবার হুট ধরতে হচ্ছে আর একবার রিক্সাওয়ালার সিট। চারদিক ফাঁকা, হু হু ঠান্ডা বাতাস। ঘুম ঘুম করে মেঘ ডাকছে। বৃষ্টি শুরু হলে ভিজে নেতা হতে হবে।
চর এলাকা একটা গাছ পর্যন্ত নেই কোথাও, শুধু কাশবন আর কাশবন। হঠাৎ পুরো ব্যাপারটিকে মনে হলো এক অবাস্তব অলীক কল্পনা। আবার এও মনে হলো আমি এসব কেন করছি, শুধুই প্রতিশোধ নাকি অদম্য কৌতূহল। ঘণ্টাখানেক পর ভিজে পড়ে যেখানে এসে পৌঁছালাম সে এক অন্য জগৎ। এখানে কারেন্ট নেই, দোকানে দোকানে হ্যাজাকবাতি, ঘরে ঘরে হারিকেন, অগণিত ছোট বড় গলি ঘর ঘুপছি, দোকানপাট, ঘরবাড়ি, বাঁশচাটাই, টিন দিয়ে বানানো। দেদারসে বিক্রি হচ্ছে পান, সিগারেট, ফুল, বাংলা মদ। কালো কুচকুচে ইয়া বড় কড়াই ভাজা হচ্ছে পেঁয়াজু ডালপুরি। ছোট মাইকে গান বাজাচ্ছে নিষিদ্ধে যায় ফুল বনে ও ভোমরা। অনেকগুলো ঘরে শুধু একটাই চাটাইয়ের বেড়া, মাটির উঁচু মেঝেতে বাঁশের মাজা। সেজে গুজে খোলামেলা শাড়ি সালোয়ার কামিজ পরে বসে আছে সুবর্ণ কঙ্কন স্বাস্থ্যবতী রমণীরা। খিলখিল হাসি, মাঝে মাঝে গানের কলি। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। তবে একটি জিনিস ভালো, এদের উগ্র সাজগোজ, ছ্যালছ্যালে মেকআপের বালাই নেই। বুড়ো এক লোক আমাদের ঘর দেখিয়ে দিল। সরু দরজা, দুদিকে দুটো কাঠের জানালা, মাটির মেঝে, ঘর পুরো খালি। মন্ময় চৌধুরী পাকা লোক, আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন। মন্ময় বুড়োকে 200 টাকা দিয়ে কি যেন বললেন। কিছুক্ষণ পর লোকটা আমাদের মিশকালো দুটো মোরগ আর একটি কেরোসিনের স্টোভ দিয়ে গেল। দরজা বন্ধ করে হুড়কো লাগিয়ে দিলেন বাবু। ব্যাগ খুলে টুকিটাকি অনেক জিনিস বের করলেন। টকটকে লাল সিঁদুর দিয়ে উল্টো করে বড় একটা ত্রিভুজ আঁকলেন মেঝেতে। ওটার ওপর সোজা আরেকটি ত্রিভুজ, দেখতে হলো 6 কোণা তারা। তারাটাকে ঘিরে দিলেন আতপ চালে গুঁড়োয় আঁকা প্রকাণ্ড একটি বৃত্ত দিয়ে। ত্রিভুজের ভেতর 6টি কোণে সাপের লেজ, পেঁচার নখ, বাদুরের মাথা, ঘোড়ার খুর, শিশুর পাঁজরের হাড়, বানরের থাবা রাখলেন। বৃত্তচাপ এবং তারার পয়েন্টগুলো মিলে আরও 6টি কোণ তৈরি করেছে। এরপর এই কোণগুলোতে হালকা লাল রঙের কালি দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকলেন। নতুন একটা ধুতি বের করে আমাকে বললেন পরে নিতে। দুটো ত্রিভুজের মাঝখানে পেন্টাগ্রাম তৈরি হয়েছে, সেখানে একটা মোরগ জবাই করলেন। রক্তে মাখামাখি হলো জায়গাটা। শুকনো বালুমাটি খুব দ্রুতই সব রক্ত শুষে নিল। এরপর সেখানে বাঘের ছাল বিছিয়ে আমাকে বলেন খালি গায়ে পদ্মাসনে বসতে। হালকা লাল রঙের যে কালিতে চিহ্ন এঁকেছিলেন সেই তরলের কিছুটা কাঠের মূর্তিটার ভেতর ঢেলে এক চুমুক খেতে বললেন। খেতে খারাপ লাগলো না, ঘিয়ের গন্ধ পেলাম। মূর্তিটায় ফিরিয়ে নিয়ে বাংলায় লেখা একটা সংস্কৃত মন্ত্র খুব ধীরে ধীরে 144 বার পড়তে বললেন। মাটির মালসায় মরা একটা চড়ুই পাখি রেখে ঢেকে দিলেন ছড়া দিয়ে। কেরোসিনের স্টোভ জেলে তার উপর মালসাটা রেখে সবটুকু সলতে উস্কে দিলেন। লাল গনগনে হয়ে উঠল মালসা। ঘণ্টাখানেক পর আঁচ কমিয়ে সরা যখন তুললেন তখন দেখলাম পুরো ছাই হয়ে গেছে চড়ুই। এক চিমটে ছাই তুলে যে তরলটুকু এখনো বাকি ছিল তার সাথে মেশালেন মন্ময়। আমাকে বললেন পুরোটা খেয়ে ফেলতে। এইবার চড়ুইয়ের বাকি ছাইটুকু বৃত্তের চারপাশে ছিটিয়ে দিলেন। অন্য একটি কাগজ বের করে দুলেনের আরও একটি মন্ত্র আমার হাতে দিয়ে বললেন আবারও 144 বার পড়তে। মন্ত্র পড়তে শুরু করার পরই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। মনে হলো ঘরের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। দেখলাম মরু এলাকার বিশাল এক পাথরের মন্দিরে বসে আছি। এরপর মুহূর্তে পাল্টে গেল দৃশ্যপট। দেখতে পেলাম আদিকালের এক বনে কিনারায় থান পরা শত শত টাক মাথার লোক শয়তানের বিকট এক মূর্তিকে প্রণাম করছে। মূর্তির পায়ের কাছে পাথরের বেদিতে 7টি তরুণীর কাটা মাথা, রক্তে ভেসে যাচ্ছে বেদি, শয়তানের পা। হঠাৎ অনুভব করলাম এক অপার্থিব কুৎসিত ঠান্ডা হাত দিয়ে কে যেন আমার হৃৎপিণ্ড চেপে ধরেছে। প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারালাম আমি। হুঁশ ফিরতেই দেখি যে সেই বুড়ো লোকটা আমার মাথায় জল ঢালছে। চৌধুরী তার সব জিনিসপত্র গোছগাছ করছেন। মেঝের ওপর নকশা উধাও। খুব ভোরে যখন বের হলাম পাড়াটাকে মনে হলো ভূতের শহর। কোথায় হারিয়ে গেছে রাতে সেই মৌতাত। দুটো রিক্সা নিয়ে গোলান্দ বাজারে ফিরলাম আমরা। ড্রাইভার রওনা হলো সাথে সাথে। পথে রাজবাড়ি বাজারে নেমে মুরগির ঝোল, নান রুটি দিয়ে নাস্তা সেরে আবারও গাড়িতে।
বাসার সামনে আমাকে নামিয়ে দিলেন মন্ময়। হাতে খবরের কাগজের পেছনে একটা প্যাকেট আর একটা চিঠি দিয়ে বললেন, প্যাকেট সাবধানে রাখবেন, চিঠিটা ভালো করে পড়বেন। এরপর ড্রাইভারকে বললেন, বাসায় চলো জলদি। বাসায় ফিরে জানলাম মা বড় মামার ওখানে গেছেন। গত রাতে তার স্ট্রোক হয়েছে। গোসল ছেড়ে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে চিঠি খুললাম। সুন্দর করে গুছিয়ে লেখা চিঠি। খুব সম্ভব চৌধুরী আগেই লিখে রেখেছিলেন, দিন তারিখ কিছু উল্লেখ নেই। আপনার সাথে আমার হয়তো আর কখনই দেখা হবে না, তার প্রয়োজনও নেই। সাধনা কতটুকু সফল হয়েছে তা বোঝা যাবে 3 দিনের মধ্যেই। কাগজে প্যাকেটে কাঠের মূর্তিটা আছে। এটা একটা টাইম বম। মূর্তিটার কাজ কার প্রাণনাশ করতে হবে হাকিনিকে সেই ব্যক্তিকে চিনিয়ে দেওয়া। সেই অর্থে এটা একটা হোমিং ডিভাইসও বলতে পারেন। টাইম বম এই অর্থে যে হাতে মাত্র সময় 3 দিন। আজ রাতেই মূর্তিটা যার ছবি থেকে বানানো তার বাসার সীমানার ভেতর পুঁতে রেখে আসবেন। মূর্তিটা ভারী মনে হবে, এর কারণ ওটার পেটের ভেতর আপনি যেখানে বসে যজ্ঞ করেছেন সেখানকার মাটি ভরে দেওয়া হয়েছে। প্রশ্ন করতে পারেন যে তরল আপনাকে খেতে দিয়েছিলাম সেটা আসলে কী ছিল? অনেক পুরনো রেড ওয়াইন এবং এর সাথে বারবণিত ঋতুস্রাব এবং কালী মন্দিরে যে ঘিয়ের প্রদীপ জ্বলে সে প্রদীপের ঘি মিশিয়ে তৈরি করা হয়েছে ওটা। এসব কথা আপনাকে বলছি এই কারণেই যে আপনি যেন না ভাবেন আপনাকে বিষাক্ত কোনো কিছু খাইয়ে অসুস্থ করে ফেলেছি। ঋতুস্রাব খেলে মানুষ অসুস্থ হয় না। আবারও বলছি, যত তাড়াতাড়ি পারেন মূর্তি দাফনের ব্যবস্থা নিন। শুভকামনা রইল। লেখকের নাম ঠিকানা নেই। মোটা মুসলিমের নামের উল্লেখ পর্যন্ত নেই কোথাও। চিঠি ওনার হাতে পড়ে যেতে পারে মন্ময় চৌধুরী এটা ভেবেই রেখেছিলেন আগে হয়তো। মন্ময় চৌধুরীকে জড়ানো যাবে না কিছুতেই। সত্যি কথা বলতে কি, লোকটা সম্পর্কে প্রায় কিছুই জানি না। এ হচ্ছে পিরামিড, সামনেই আছে অথচ চির রহস্যময়। ক্লান্তিতে ভেঙে পড়েছে শরীর। তরিয়ে গেলাম ঘুমের গভীরে। স্বপ্নে দেখলাম বুড়ি বাড়ির সামনে আমি দাঁড়িয়ে। তা সে বিভৎস বসার ঘরের সরু দরজা দিয়ে বেরিয়ে এলো মন্ময় চৌধুরীর সাথে মোটা মুসলিম। আমাকে দেখতে পেয়ে মুখ হা করলো। তাদের খোলা মুখ থেকে অসংখ্য ছোট ছোট তীর এসে আমার গায়ে বিঁধতে লাগলো। আমি দাঁড়িয়েই আছি। কোথা থেকে বুড়ির নাচ জামাই ছুটে এলো, ধাক্কা মেরে রাস্তার এক পাশে সরিয়ে দিল আমাকে। জেগে উঠে দেখি বাসার কাজের ছেলে নিমাই আমাকে ঝাগাচ্ছে। ঘুম ভেঙেছে দেখে বলল, ও সঞ্জুদা, ও সঞ্জুদা, আপনারা তো মশা খায় ফেললো। সে কখন সাঁঝ হয়েছে, এখনো ঘুম পাড়িতেছেন? ওঠেন ওঠেন, আপনার বড় মামা মইরা গেছে, তেনার বাড়িতে জাতি হবে, খবর পাঠিয়েছে। মাথায় আকাশ, সৌরজগৎ, ছায়াপথ সব ভেঙে পড়ল। আমরা যাতে হিন্দু, বড় মামা সৎকার করতেই হবে, যত রাতই হোক। শ্মশানে লাশ দাহ করা চাই। মূর্তি কখন দাফন করব বুঝতে পারছি না। হায় রে সময় গেলে সাধন হবে না। ছুটলাম বড় মামার বাড়ি। মূর্তি পড়ে থাকলো বেড সাইড টেবিলের ড্রয়ারে। শ্মশান ঘুরে বাড়ি এসে লোহা লবণ ছুঁয়ে পাক সাফ হয়ে ঘরে উঠলাম। তখন সকাল 8টা। আবারও সেই রাত 12টা পর্যন্ত অপেক্ষা। সারাদিন ঘুমালাম। বিকেলের দিকে হেঁটে মোটা মুসলিমের বাড়ির দিকে গেলাম। আহসান আহমেদ রোডে এক হিন্দু জমিদারের মেয়ের বাড়ি দখল করে বাস করছে মোটা মুসলিম। বাড়ির সামনে নিচু প্রাচীর ঘেরা একটা ছোট বাগান। এককালে সুন্দর ছিল, এখন সেখানে 4-5টা কলা গাছ ডানে বায়ে হেলে আছে। বাড়ির রং ক্যাটকেটে হলুদ, জানলা দরজা বেয়ে রয়্যাল ব্লু। মূর্তির দাফনের জন্য বাগানটাকেই বেছে নিলাম। রাত 12টা নাগাদ দেয়াল টপকে ঢুকলাম ওখানে। ফুটখানে গভীর গর্ত করতে হবে, কোদাল আনা সম্ভব হয়নি। ছোট একটা খুঁটি এনেছি। বাগানে ঢুকে রাস্তার কাছাকাছি এক কোনায় গর্ত খুললাম। কাগজে মোড়ক সরিয়ে বের করলাম মূর্তিটা। হাতে নিয়ে মনে হলো ভীষণ ঠান্ডা এবং অনবরত ঘামছে ওটা। মূর্তিটা মাটি চাপা দিয়ে উঠতে যাব, এমন সময় দুটো মোটর সাইকেল আসার শব্দ পেলাম। গেটের সামনে দাঁড়িয়ে হর্ন বাজাতে লাগলো চালকেরা। জাগদলের কর্মী মোটা মুসলিমের সাথে কথা বলতে চায়। দেখে ফেললে সর্বনাশের মাথায় বাড়ি পড়বে। পাঁচিল ঘেঁষে চিত হয়ে শুয়ে পড়লাম। ইচ্ছে হলো মাটিতে মিশে যাই। ভেবেছিলাম লোকগুলো বাড়ির ভেতরে ঢুকবে, ঘটলো এর উল্টোটা।
বাসা থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে লাগলো মুসলিম। কথা আর শেষ হয় না। পাঁচিলের ওপাশে পৌর কর্পোরেশনের ড্রেন, মশাদের মহাদেশ। শরীরের উপর চাদর বিছিয়ে দিল তারা। মনে হলো অনন্ত কাজ হয়ে আছে এখানে। অসহ্য হয়ে উঠল মশা আর অদৃশ্য পোকার কামড়। সব কিছুরই শেষ আছে। কর্মীরা বিদায় হলো। মোটা মুসলিম ঘরে ফিরল। পাঁচিল টপকে আমি ফিরলাম বাসায়। পরদিন বিকেলে চা নাস্তা খেয়ে বাংলাদেশ ব্যাংকের মোড় ঘুরে হাঁটতে লাগলাম আহসান আহমেদের রোড ধরে। মনে প্রশান্তি, মিশন অ্যাকমপ্লিশড। দেখিব খেলাতে কে হারে কে জেতে। মুসলিমের বাড়ির সামনে এসে খেলাম জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা। ধুমধুমার কাণ্ড। বাগান, কলা গাছ, পাঁচিল সব উধাও। পুরো জায়গা জুড়ে ফাউন্ডেশনের গর্ত। ওখানে নিচে মার্কেট, উপরে জাগদোলের অফিস। দুটো বাঁশের খুঁটিতে সাইনবোর্ড টাঙানো। দোকান কোঠা বরাদ্দ চলছে। 3টে বেডফোর্ড ট্রাক দাঁড়ানো। সারাদিন মাটি টেনেছে ওগুলো। এই বিরাট শহরে কোথায় মাটি ড্যাম করছে কে বলতে পারে। সন্ধ্যা থেকে একটানা ডায়েরি লিখছি। মা মরা বাড়িতে। 9টার দিকে নিমে এসে খবর দিয়ে গেছে খাবার তৈরি। বলেছি রাতে খাবো না। এক মহাজাগতিক হতাশায় ডুবে আছি। অপেক্ষা করছি চূড়ান্ত পরিণতির। হঠাৎ কারেন্ট চলে গেল। জানালা শিক গলে ঘরে ঢুকলো কনকনে ঠান্ডা বাতাস। পর্দা ফুলে ঢোল। বাড়ির সামনে দেখতে পেলাম জমাট বাঁধা একতাল ঘন অন্ধকারকে। মনে হলো আষাঢ় অমাবস্যার রাতে ডবল সাইজের গরিলা দাঁড়িয়ে আছে। খুব ধীরে ধীরে জানলার দিকে এগোতে শুরু করলো সেই ছায়া, কিংকং এর সেই ছায়া। আগেনি তার শিকার চিনে ফেলেছে।